স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি আমি সাদাত হাবিবি সেতু। তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজারে নৈরাজ্য ঠেকাতে সরকারিভাবে জি2জি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে নীতিগত অনুমোদন দেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত 10 জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়ে জি2জি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি চেয়েছে। চিঠিতে বিপিসি বলেছে, ভোক্তাদের অতিরিক্ত দামে এলপিজি কিনতে হচ্ছে। বর্তমানে এলপিজির আমদানি ও সরবরাহ পুরোপুরি বেসরকারি খাত নির্ভর হওয়ায় বাজারে সংকট তৈরি হলে তা সামাল দেওয়ার মতো কোনো কার্যকরী সরকারি হাতিয়ার নেই। চিঠিতে আরও বলা হয়, নীতিগত অনুমোদন পেলে বিপিসি জি2জি ভিত্তিতে এলপিজি আমদানি করে বেসরকারি অপারেটরদের মাধ্যমে দ্রুত বাজারে সরবরাহ করবে। দেশে সরবরাহ করা এলপিজি গ্যাসের 98% আসছে বেসরকারিভাবে। মাত্র 2% এলপিজি সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে, কিন্তু সরকারি এই এলপিজি সাধারণ মানুষের নাগালের বাইরে। রপ্তানি আয়ে মন্দাভাবের কারণে চলতি অর্থবছরের শুরু থেকেই দেশের বাণিজ্য ঘাটতি বাড়ছে। অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই নভেম্বর সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে $940.70 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 15.63% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই নভেম্বর সময়ে পণ্য আমদানি হয়েছে $27.59 বিলিয়ন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 6.1% বেশি। তবে বিপরীতে একই সময়ে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $18.18 বিলিয়ন, প্রবৃদ্ধি মাত্র 0.6%। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের ফলেই 5 মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় $9.41 বিলিয়ন। এর আগে 2024-25 অর্থবছরে পণ্য বাণিজ্য ঘাটতি 9% কমে $20.45 বিলিয়ন নেমে এসেছিল। 2023-24 অর্থবছরে ঘাটতির পরিমাণ ছিল $22.43 বিলিয়ন এবং 2022-23 অর্থবছরে ছিল $27.38 বিলিয়ন। সোনার ভরি $2.5 লাখ টাকার পথে। বিশ্ববাজারে অস্থিরতায় দেশের বাজারে সোনার দাম ভরিতে আরও 2,625 টাকা বেড়েছে। এতে সোনার ভরি ছাড়িয়েছে 2,34,000 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে, সেজন্য ধাতুটির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী আজ 22 ক্যারেটের 1 ভরির সোনার দাম হয়েছে 2,34,680 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,24,007 টাকা। 18 ক্যারেটের 1,91,989 টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে 1,57,231 টাকা। গতকাল পর্যন্ত 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,32,055 টাকা। এদিকে দেশের বাজারে আজ সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 8 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে মাত্র 41,876.88 লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের প্রথম 6 মাসে ছাত্র জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে ব্যাপক অস্থিরতা থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপি খাতে 50,002 কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে 8,125 কোটি টাকা। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এর আগে 2016-17 অর্থবছরের প্রথম 6 মাসে এডিপি খাতে 33,554 কোটি টাকা ব্যয় হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই জুলাই-ডিসেম্বর সময়ে ব্যয়ের পরিমাণ চলতি বছরের চেয়ে বেশি ছিল। নির্বাচনে আগের মাসে রেমিটেন্সের জোয়ার বইছে। চলতি জানুয়ারির প্রথম 13 দিনেই দেশে রেমিটেন্স এসেছে প্রায় $160 কোটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 19,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাসের প্রথম 13 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন $159.10 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 71.8% বেশি। গত বছরের জানুয়ারির প্রথম 13 দিনে রেমিটেন্স এসেছিল $92.6 কোটি। এদিকে চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 13 জানুয়ারি পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে $1,785.7 কোটি। গত বছরের 1 জুলাই থেকে 13 জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল $1,470.30 কোটি। এ সময় রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছিল 21.5%।
পুঁজিবাজারে নতুন আইপিও নীতিমালার কারণে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে বলে আশা করেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র বলেন, আগের নীতিমালায় দুর্বলতায় শেয়ারের দামে স্বচ্ছতা নিশ্চিত হতো না। নতুন আইপিও আইনে সেই বিষয়গুলোকে সংশোধন আনা হয়েছে। বর্তমান কমিশনের দায়িত্ব নিয়ে পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে উদ্যোগ নিলেও প্রাইসিংয়ের নানা কারণে কোনো কোম্পানিকেই বাজারে টানা যায়নি। তাই টাস্কফোর্সের পরামর্শ অনুযায়ী আইপিও রুলস সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। কোম্পানি আইন এবং FRCর যে অ্যাক্ট সেটাও রেফার করা হয়েছে। ইভেন অডিটরকে এই রেসপন্সিবিলিটিও নিতে হবে যে এই রিপোর্টটা সে করছে তার অথেন্টিকেশন, মেরিট এবং অডিট অ্যাসুরেন্স, এটার জন্য তাকে লায়াবল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসাকে সহজ করার জন্য যা যা করা দরকার তার সবই করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং, ইয়ার্ন ও ফেব্রিক্স ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPME এর গ্যাপ এক্সপো 2000 প্রদর্শনী উদ্বোধনে তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধান করতে চায় বিএনপি। মেলাটি চলবে 17 জানুয়ারি পর্যন্ত। সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে এটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা আমরা বলছি যে শুধু রাজনীতিকে গণতন্ত্রের জন্য হবে না, অর্থনৈতিক গণতন্ত্রের করতে হবে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতায় দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 442 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,898 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হাংসাংয়ের সূচক 119 পয়েন্ট কমে অবস্থান করছে 26,880 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI এর সূচক, এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,816 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিটের ইন্ডেক্সের অবস্থান করছে 4,113 পয়েন্ট, যা আগের দিনের চেয়ে 12 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 224 পয়েন্ট কমে অবস্থান করছে 83,382 পয়েন্ট। বেড়েছে থাই স্টকের এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,252 পয়েন্টে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।